তো আমরা আবার আজকে ফিরে এলাম জারণ বিজারণ চ্যাপ্টারটা নিয়ে। তো আগের দিন আমরা পড়েছিলাম বেশ কয়েকটা রুলস পড়েছিলাম যে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত, এবং আমরা কয়েকটা যৌগের মধ্যে কিছু কিছু মৌলের জারণ সংখ্যা বের করে সেটা আমরা দেখেছিলাম। এবং আমি তোমাদেরকে বলেও ছিলাম যে বইয়ে যে আরো উদাহরণগুলো দেওয়া আছে সেইগুলো একটু ভালো করে স্টাডি করতে এবং জারণ সংখ্যাগুলো বের করা প্র্যাকটিস করতে। তো আজকে আমি এটা ধরেই নিতে পারি যে তোমরা সেগুলো প্র্যাকটিস করেছো এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন তোমাদের কাছে নেই। তো আমরা চলে যাচ্ছি এর পরবর্তী ধাপে, জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমে আমরা চলে যাচ্ছি। তো ব্যতিক্রম যদি দেখি আমরা প্রথমেই ধরো একটা উদাহরণ নিই আমি, CrO5 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা। তো প্রথমেই দেখো এই ধরনের জারণ সংখ্যাগুলো ধরো তুমি কিভাবে বের করবে, আমি প্রথমে জেনারেল নিয়মে করে দেখাই। -2 এটাকে ধরো x ধরলে, তাহলে x - 10 = 0, তাহলে x = +10। এটা করা উচিত, বাট দিস ইজ রং, এটা ভুল। এটা কিভাবে করবে, কারণ ক্রোমিয়াম যখনই তুমি এটা বুঝবে কি করে ব্যতিক্রম, কারণ ক্রোমিয়াম ম্যাক্সিমাম +6 পর্যন্ত হতে পারে, তার বেশি হয় না। ওই 6 কি 7 হচ্ছে জারণ স্তর ম্যাক্সিমাম দেখা যায়, তার বেশি এলেই তুমি জানবে যে কিছু একটা তোমার ভুল হচ্ছে, তার মানে এটাকে অন্যভাবে করতে হবে। যখনই এরকম তোমার মনে সন্দেহ আসবে তখনই সেটা স্ট্রাকচারটা ড্র করবে। তো CrO5 এর স্ট্রাকচার আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে CrO5 এর স্ট্রাকচার। এবার এখানে দেখো একটা অক্সিজেন ডবল বন্ডেড আছে, তাই এটার উপর -2 এর জারণ সংখ্যা ধরবো। আর এখানে দেখো এটা পারক্স বন্ধন আছে, তাই না, সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, এই বন্ডটাকে পারক্স বন্ধন বলে। আর পারক্স বন্ধনে অক্সিজেনগুলো কত করে হয়, -1 করে হয়, আমরা আগের দিন আলোচনা করেছি। তাহলে এখানে কটা -1 হবে, 4টে। তারপর এটাকে তুমি x ধরলে, তাহলে আমি যদি এটাকে বের করি তাহলে কি হবে না, x প্লাস 4টে -1 আছে প্লাস একটা -2 আছে সমান 0। তাহলে কি হবে, x সমান কত হবে, -4 - 2 মানে হচ্ছে +6। তাহলে এখানে ক্রোমিয়াম কত এলো, +6। ঠিক আছে, তো এইভাবে ব্যতিক্রমগুলোর জারণ সংখ্যা বের করতে হয়। আমি আরো কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো তোমার কাছে আছে H2SO5 আছে, ধরো H2SO4 তোমরা জানো, H2SO5 যদি তোমাদের কাছে থাকে, তাহলে সেটা কিভাবে আমরা জারণ সংখ্যাটা বের করব, কার বের করব, সালফারের। আমি নর্মাল নিয়মে দেখি, -2 যদি হয় তাহলে 5 × 10 থেকে 2 বাদ দিলে 8 আসছে, তার মানে 7 থেকে বেশি, তার মানে এই পদ্ধতিতে হবে না, তোমাকে স্ট্রাকচার করতে হবে। তাহলে ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH, সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড H। ঠিক আছে, তো এইবার এই যে তোমার স্ট্রাকচারটা এলো, এখানে দেখতে পাচ্ছ যে ডবল বন্ডেড অক্সিজেন দুটো আছে, দ্যাট ইজ -2 হলো। আর এখানে পারক্স বন্ধনের অক্সিজেন কটা আছে, পারক্স বন্ধনের দুটো আছে, তাহলে -1 হবে, তাই না। আর হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত অক্সিজেন কটা আছে, একটা আছে, তো এটা কিন্তু পারক্স নয়, তাই এটা -2 হবে। হাইড্রোজেনগুলো কি হবে, +1 করে হবে। তাহলে এবার চলো ক্যালকুলেশন করি। তাহলে x হচ্ছে সালফারের, -2 আছে 3টে, -1 আছে 2টো, আর +1 আছে 2টো, সমান 0। তাহলে এখানে দেখো তো -2 + 2 কেটে যাবে, তাহলে x - 6 সমান 0। তাহলে x সমান কি আসবে, +6। তাহলে এখানে সালফার এলো +6। ঠিক আছে, চলো আমরা আরেকটা উদাহরণ, এখানে মোট 5টা উদাহরণ নিয়ে আমি আলোচনা করব। তো এই 5টা উদাহরণের মধ্যে জেনারেলি পরীক্ষাতে আসে। তো আমরা
পরবর্তী স্ট্রাকচারে চলে যায়। 3 নাম্বার স্ট্রাকচার, যৌগটা হচ্ছে Na2S2O3। Na2S2O3 তে তোমাকে বলা হলো যে সালফারের জারণ সংখ্যাটা কত তোমাকে বের করতে হবে। তাহলে স্ট্রাকচারটা দেখে নিই। এস এর সঙ্গে অসমযোজী বন্ধনে আর একটা এস লাগানো থাকে, তারপর এখানে ডবল বন্ড ও থাকে, নিচে সিঙ্গেল বন্ড ও মাইনাস Na প্লাস, সিঙ্গেল বন্ড ও মাইনাস Na প্লাস। ঠিক আছে, এবার তোমাকে এখানে যে এই জারণ সংখ্যাটা বের করতে হবে, তাই তো? কিভাবে বের করবে? এখানে দেখে নিতে হবে অক্সিজেন ডবল বন্ডের আছে, তার মানে এটা -2, আর এখানে সিঙ্গেল বন্ড ও মাইনাস আছে, তাই তো? তাহলে ও মাইনাস হলে এটা তো পারক্স নয়, তাহলে -2 হবে, এটা -2 হবে। সোডিয়ামগুলো সব +1 করে হবে, কারণ চার্জ আছে +1, তাই না? তাহলে চলো একটু ক্যালকুলেশন করি। তাহলে দুটো সোডিয়াম আছে, দুটো সোডিয়াম +1 করে আছে, আর 3টে অক্সিজেন আছে -2 করে, আর কি আছে? দুটো সালফার আছে, তাই না? দুটো সালফার আছে। তো দুটো সালফারের মধ্যে একটা অসমযোজী বন্ধন আছে। এই অসমযোজী বন্ধন থাকার জন্য এই জায়গাটাতে যে অসমযোজী বন্ধনের সঙ্গে যুক্ত যে সালফারটা, সেটার জারণ সংখ্যা -2 ধরে নেওয়া হয়, সমান 0। এটা হচ্ছে অসমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন। ঠিক আছে, অসমযোজী বন্ধনের জন্য। এবার তাহলে এক্স এর মান কত আসবে খেয়াল করে দেখো, এখানে কত আসা উচিত? তাহলে +2 -2 কেটে গেল, তাহলে +x সমান 0 হবে। এক্সটা লিখে নিই, তাহলে এক্স সমান কত হবে? এখানে দেখো +6 আসবে। তাহলে এখানে যে দুটো সালফার আছে তার মধ্যে মাঝের সালফারটা হবে +6, আর এই অসমযোজী বন্ধনের সঙ্গে যুক্ত সালফারটা হবে -2। ঠিক আছে, তো নেক্সট চলো আমরা চতুর্থ একটা যৌগ দেখে নিই, সেটা হচ্ছে Na2S4O6। Na2S4O6। এবার দেখো, এই Na2S4O6 এই যৌগটাতে তোমাকে সালফারের জারণ সংখ্যা বের করতে বললো। এখানে 4টে সালফার আছে, তাহলে 4টে সালফার কি করে বের করবো? আমরা চলো প্রথমেই দেখে নিই এর স্ট্রাকচারটা। তো স্ট্রাকচার যদি আঁকি, আমি প্রথমেই 4টে সালফারকে এঁকে নেব। হলো, এবার অক্সিজেন আছে 6টা, তাহলে অসমযোজী বন্ধনে 4টে অক্সিজেন যুক্ত থাকবে, অ্যারো দিয়ে অসমযোজী বন্ধন। আর ONA এখানেও থাকবে, ONA। ঠিক আছে, এবার তুমি যদি ইন জেনারেল তুমি যদি করতে চাও তাহলে কত হবে একটু হিসাব করে দেখো তো। তুমি সালফারগুলোকে এক্স ধরো, তাহলে কটা সালফার আছে? 4টে, তাহলে 4x হবে, প্লাস দুটো সোডিয়াম আছে, তাহলে +1 করে +2 হবে, প্লাস অক্সিজেন কটা আছে? 4টে আছে, সরি 4টা দুটো 6টা আছে, -2 করে হবে, এটা সমান 0। তাহলে কত আসছে বলো তো? এখানে হচ্ছে 4x, এদিকে 6 দুগুণে 12 আর -10 সমান -10, তাহলে +10 হয়ে গেল, তাহলে x সমান আসবে 2.5। তো এই রকম জারণ সংখ্যা কিন্তু আসে না জেনারেলি, সো এটা ভুল। তাহলে তোমাকে কিভাবে করতে হবে? একটা জিনিস মনে রাখবে যে এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ সালফারগুলো আছে, এই সালফারগুলোর জারণ সংখ্যাকে 0 ধরা হয়, এবং বাকি যে দুটো সালফার আছে তাদের জারণ সংখ্যাকে আমি x ধরছি। তাহলে দুটো সালফার আছে, আমি তাহলে প্রথম থেকে দেখি, তাহলে x × 2 দ্যাট ইজ 2x। ওকে, আর কি না, এইখানে যে মাঝের দুটো সালফার আছে, তাহলে 2 × 0 প্লাস অক্সিজেন কটা আছে? 6টা আছে, 6 × -2, আর সোডিয়াম কটা আছে? 2টো আছে, তাহলে 2 × +1 সমান 0, তাই তো? এবার যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 2x মাইনাস 0 হয়ে গেল, -12 + 2 সমান 0, তাহলে 2x সমান +10, তাহলে x সমান +5। তাহলে এখানে যে মাঝে সমযোজী বন্ধনে আবদ্ধ যে দুটো সালফার আছে,
সেই সালফার দুটো হচ্ছে 0 আর বাকি যে দুটো সালফার আছে তারা হচ্ছে +5 করে। ক্লিয়ার? এবং এখন আমরা লাস্ট ব্যতিক্রমে চলে যাব, সেটা হচ্ছে Fe3O4। Fe3O4 এই যৌগটাতে আয়রনের জারণ সংখ্যা। প্রথমেই বলে রাখি, Fe3O4 যদি তুমি নর্মালি করতে চাও তাহলে অক্সিজেন হচ্ছে -2, এটাকে x ধরে নিই, তাহলে 3x = কত আসবে? ওইদিকে গেলে 8 আসবে, তাহলে x সমান আসবে কত? 8/3। এটা ভুল। তোমাকে কি করতে হবে? তাহলে অ্যাকচুয়ালি Fe3O4 দুটো অক্সাইডের সমষ্টি। কি কি সেই অক্সাইড দুটো? একটা হচ্ছে FeO আর Fe2O3। যোগ করে দেখো Fe3O4 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে এটা অ্যাকচুয়ালি একটা মিশ্র অক্সাইড Fe3O4, এ অ্যাকচুয়ালি দুটো অক্সাইডের সমষ্টি, একটা FeO আর Fe2O3। তাহলে দুটো আলাদা আলাদা যৌগ, তাই দুটো আয়রনের জারণ সংখ্যাও আলাদা আলাদা হবে। আমি চলো FeO তে Fe জারণ সংখ্যাটা x ধরে নিচ্ছি, অক্সিজেন -2, তাহলে x - 2 = 0, x সমান +2, আর এখানটাতে আমি y ধরে নিচ্ছি Fe2O3 তে, তাহলে 2y - 6 = 0, y সমান +3। তাহলে আমরা জানি আয়রনের সত্যিই দুটো জারণ সংখ্যা দেখা যায়, +2 আর +3। তোমার এখানেও তাই ক্যালকুলেশনে বেরোলো যে আয়রনের দুটো জারণ সংখ্যা +2 আর +3। তো আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে ব্যতিক্রমী জারণ সংখ্যা, এবং এই ব্যতিক্রমী জারণ সংখ্যা যে কয়েকটা উদাহরণ দিলাম, আরো দু একটা হয়তো পরে অ্যাড করে দেবো, তো এর মধ্যেই মোটামুটি আসে, এর বাইরে আসে না। তো আশা করি জারণ সংখ্যা নিয়ে জারণ সংখ্যা করে বের করতে হয় এইগুলো নিয়ে তোমাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন নেই। তো আমরা এবার চলে যাচ্ছি সম্পূর্ণ নতুন একটা জিনিসে, সেটা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। শত জারণ বিজারণ বিক্রিয়া, এটা ইংরেজি হচ্ছে অটো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। অটো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, শত জারণ বিজারণ বিক্রিয়া। এর বাংলাটা শুনে কি মনে হচ্ছে? শত মানে নিজে থেকেই, তাই তো? তাহলে এটার সংজ্ঞাটা যদি আমরা পড়ি তাহলে দেখব কোন কোন জারণ বিজারণ বিক্রিয়ায় একই পদার্থ আংশিকভাবে জারিত ও বিজারিত হয়। এই ধরনের বিক্রিয়াগুলিকে শত জারণ বিজারণ বিক্রিয়া বলে। একটা উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। ধরো 2KClO3 আছে, সলিড অবস্থায় আছে। তো এইবার এটাকে হিট দেওয়া হলো, কি হবে? 2KCl হবে প্লাস 3O2 হবে, সেই ছোটবেলায় পড়েছিলাম অক্সিজেন প্রস্তুতি বিক্রিয়া। তো এইবার এখানে দেখো তো কি হচ্ছে, ক্লোরিনটা এবার মুখোমুখি করো, অক্সিজেনের জারণ সংখ্যা -2, এটা +1, তাহলে হচ্ছে -6 অক্সিজেন আর +1, তাহলে ক্লোরিন কত হওয়া উচিত? +5, তাই না? আর এখানে দেখো তো পটাশিয়াম +1 হলে ক্লোরিন হবে -1, অক্সিজেন এখানে মুক্ত অবস্থায় আছে, তাই অক্সিজেন হবে 0। এইবার এখানে অক্সিজেন কত হয়েছিল গো? -2। এবার খেয়াল করে দেখো তো, ক্লোরিন +5 থেকে কত হচ্ছে? -1। অ্যারোটা কিন্তু ঠিকঠাক দেবে, ক্লোরিন টু ক্লোরিন দেবে, পটাশিয়ামের মাথায় নিয়ে গিয়ে ছেড়ে দেবে না। জারণ সংখ্যা কি হচ্ছে? হ্রাস হচ্ছে। জারণ সংখ্যা যদি হ্রাস হয় মানে ইলেকট্রন গ্রহণ না ইলেকট্রন বর্জন? প্লাস থেকে মাইনাস হয়েছে মানে অবশ্যই ওকে ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে। আর গেইন অফ ইলেকট্রন মানে কি গো? অক্সিডেশন। তাহলে এইটা গেইন অফ ইলেকট্রন মানে রিডাকশন, তার মানে এটা রিডাকশন হয়েছে। অন্যদিকে দেখো তো, -2 থেকে 0 হয়েছে মানে কি গো? -2 থেকে 0 হয়েছে মানে ইলেকট্রনও ছেড়ে দিয়েছে, লস অফ ইলেকট্রন, অক্সিডেশন। তাহলে খেয়াল করে দেখো, পটাশিয়াম ক্লোরেট KClO3, পটাশিয়াম ক্লোরেট এই যৌগটার একটা পার্ট ক্লোরিন, সেই পার্টটা কি হচ্ছে গো? বিজারিত হচ্ছে।
আর একটা পার্ট অক্সিজেন, সেই পার্টটা জারিত হচ্ছে। তাহলে একটাই যৌগ তার কিছুটা জারিত হচ্ছে, কিছুটা বিজারিত হচ্ছে। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এছাড়াও বইয়ে আরো দুটো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে অসমঞ্জস বিক্রিয়া। অসমঞ্জস বিক্রিয়া বাংলা, ইংরেজি হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ইংরেজিটাই বেশি পরিচিত আর কি। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এটা কি জিনিস বলছে? মধ্যবর্তী জারণ অবস্থায় আছে এমন কোনো মৌলযুক্ত পদার্থ যদি কোনো বিক্রিয়ায় একই সঙ্গে জারিত ও বিজারিত হয়ে দুটি ভিন্ন পদার্থ উৎপন্ন করে, যাদের একটিতে মৌলটির উচ্চতর জারণ অবস্থায় এবং অপরটিতে নিম্নতর জারণ অবস্থায় থাকে, তবে সেই বিক্রিয়াটিকে অসমঞ্জস বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলে। ব্যাপারটা শুনতে একটু খুব কঠিন খটোমটো হয়ে গেল আর কি। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তোমার কাছে আছে ক্লোরিন, তার সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া হচ্ছে। সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়? NaOCl প্লাস NaCl প্লাস H2O। তাহলে কি হলো না, ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় NaOCl হলো, NaCl সোডিয়াম ক্লোরাইড হলো, জল উৎপন্ন হলো। ক্লোরিন এখানে মুক্ত অবস্থায় আছে, মানে জারণ সংখ্যা কত হবে? অবভিয়াসলি 0 হবে। এবার এখানটাতে ক্লোরিন বের করো তো। অক্সিজেন কত? -2, সোডিয়াম কত? +1। এটা যদি x ধরো তাহলে এটা বেরোবে কত? +1। ঠিক আছে, এখানে দেখো তো সোডিয়াম +1, তাহলে ক্লোরিন কত? -1। এবার এসো 0 থেকে +1 পর্যন্ত একটা অ্যারো দাও। কি হয়েছে বলো তো? দেখতেই পাচ্ছ লস অফ ইলেকট্রন, মানে জারণ হয়েছে। আর নিচটা দেখো তো 0 to -1 হয়েছে, গেইন অফ ইলেকট্রন, বিজারণ হয়েছে। তাহলে দেখো এখানে ওই আগেরটার সঙ্গে একটু পার্থক্য দেখো। আগেরটাতে যৌগটা সেম ছিল কিন্তু মৌলটা আলাদা ছিল, একটাই ক্লোরিন গেছিল আর একটাই অক্সিজেন। এখানে দেখো মৌলটাও একই, অর্থাৎ একই মৌল ক্লোরিন, সেইটাই একবার জারিত হচ্ছে একবার বিজারিত হচ্ছে। এবং এবং মজার ব্যাপার হচ্ছে কি, তুমি দেখো একবার জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে +1, একবার জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে, এবং এই +1 -1 এর মধ্যবর্তী একটা জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে এই ধরনের বিক্রিয়া, মানে এই অসমঞ্জস বিক্রিয়াকে বলে যে বিক্রিয়া তাহলে কোনো মৌলের জারণ সংখ্যা একবার বৃদ্ধি পায় আর একবার হ্রাস পায়, এই ধরনের বিক্রিয়াকে বলে অসমঞ্জস বিক্রিয়া। ইংরেজিতে বলে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। সংজ্ঞাটা বইয়ে দেওয়া আছে, দেখে নিও। নেক্সট হচ্ছে কম্প্রপোর্শনেশন রিঅ্যাকশন। এর বাংলা হয় না গো, সমঞ্জস বিক্রিয়া হতে পারে কিন্তু বাংলা বইয়ে খুব একটা দেওয়া থাকে না। তো কম্প্রপোর্শনেশন, কম্প্রপোর্শনেশন রিঅ্যাকশন যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক যাদের মধ্যে একটি নির্দিষ্ট মৌলের দুটি পৃথক পৃথক জারণ স্তরে আছে নিজেদের মধ্যে বিক্রিয়া করে এমন একটি পদার্থ উৎপন্ন করে যার মধ্যে উক্ত মৌলটি একটি মধ্যবর্তী মান বিশিষ্ট জারণ সংখ্যা প্রাপ্ত হয় তাকে কম্প্রপোর্শনেশন রিঅ্যাকশন বলে। যেমন KBrO3 প্লাস 5KBr প্লাস 6HCl সমান 3Br2
প্লাস 6KCl প্লাস 3H2O। এই বিক্রিয়াটা সংজ্ঞাটা শুনে অতটা বুঝতে পারবে না তোমরা, উদাহরণ দিয়ে আমরা দেখি। তো এই বিক্রিয়াটাই দেখো, ব্রোমিন কত আছে, প্লাস 5। 5 কি করে হলো, 3 দুগুণে 6, 1 বাদ দাও 5 হয়ে যাবে, মুখোমুখি হয়ে যাবে। K +1, তাহলে এখানে ব্রোমিন হবে -1। এইখানে ব্রোমিনটা কত আছে, মুক্ত অবস্থায় 0 আছে। দেখো আমরা এখানে মুখে মুখে পুরোটারই, মানে এখানে KCl করে নেবো, K + Cl - জল করে নেবো। সবার জারণ সংখ্যা উপরে লেখার দরকার নেই, এই জায়গাটা একটু ভালো করে শুনে নাও। যে সমস্ত মৌলের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে শুধুমাত্র সেই মৌলগুলোর জারণ সংখ্যা লিখলেই হয়। বাঁদিকে পটাশিয়াম +1 আছে, এখানে +1 আছে, এখানেও +1 আছে, তাই আমি পটাশিয়ামের জারণ সংখ্যা লিখলাম না। ক্লোরিনের ক্ষেত্রেও তাই আছে, তাই লিখলাম না। হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই আছে, তাই লিখলাম না। যেগুলোর পরিবর্তন হয়েছে শুধুমাত্র সেইগুলোর জারণ সংখ্যা লিখলেই হবে। এবার চলো ব্রোমিন থেকে একটা দাগ দিই এই ব্রোমিনে, +5 থেকে 0 গেইন অফ ইলেকট্রন রিডাকশন, আর -1 থেকে 0 লস অফ ইলেকট্রন অক্সিডেশন। তাহলে একটা গেইন অফ ইলেকট্রন, একটা লস অফ ইলেকট্রন, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা জারণ হচ্ছে, একটা বিজারণ হচ্ছে, কিন্তু এটা দেখো ওই ডিসপ্রপোর্শনেশনে কি হয়েছিল, 0 থেকে একটা বেড়েছিল, একটা কমেছিল। আর এখানে দেখো +5 আর -1 এর মধ্যবর্তী হচ্ছে 0, তাহলে এখানে একটা বাড়া আছে, একটা কমা আছে, দুটো আছে অলরেডি। এইটা থেকে মধ্যবর্তী একটা জারণ সংখ্যা যুক্ত যৌগ বা মৌল উৎপন্ন হচ্ছে। এই ধরনের যৌগ, মানে এই ধরনের বিক্রিয়াকে বলে কম্প্রপোর্শনেশন বিক্রিয়া, যেটা হচ্ছে ঠিক ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার পুরো উল্টো। ঠিক আছে, তাহলে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া আর কম্প্রপোর্শনেশন বিক্রিয়া নিয়ে কোনো আশা করি প্রবলেম নেই। এবং এখানে জারক দ্রব্য কাকে বলে, বিজারক দ্রব্য কাকে বলে, সেগুলো বের করতে হয় কি করে তোমরা জানো। তো এইগুলো বলে দেবে যে এখানে জারক দ্রব্য বলতে শুধু বিআর বলবে না, হয়তো KBrO3 হবে বা KBr হবে, পুরো যৌগটা বলবে। এবং আমরা দেখলাম অটো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন অর্থাৎ শত জারণ বিজারণ বিক্রিয়া কি। তো এই তিনটে মাঝে মধ্যে আসতে পারে, অনেক জায়গায় কাজে লাগে, ক্লাস 12এও কাজে লাগবে। তো এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেবে। আচ্ছা, তো আমি একটু আগে বলেছিলাম যে ব্যতিক্রমী যেগুলো আছে সেগুলো পড়ে নেবে। তো ওখানে তো 5টা মতো ছিল, আমি আরো 2-1টা যৌগ লিখে দিচ্ছি তোমাদের এখানে, সেই যৌগগুলোর জারণ সংখ্যা কিন্তু তোমরা বের করে নেবে। যেমন হচ্ছে ধরো H2S2O8, H2S2O8 এ সালফারের জারণ সংখ্যা কত হবে। আমি স্ট্রাকচারটা করে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে করবে, দিয়ে আমাকে বলবে যে এখানে সালফারটা কত এসেছে। এটা হচ্ছে স্ট্রাকচার। তোমাকে এখানে বলা হলো যে এখানে যে দুটো সালফার আছে, এই সালফারের জারণ সংখ্যাটা তুমি বের করো, আশা করি করতে পারবে। আচ্ছা, আরো একটা দেখাচ্ছি 2 নাম্বার, সেটা হচ্ছে N3H। N3H একটা যৌগ, সেখানে তোমাকে বলা হলো যে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত হবে। N3H। আরেকটা বলি তোমাকে, সেটা হচ্ছে যে এটা তোমাদেরকে করেই দিই, এটা একটু কঠিন আছে। যেমন ধরো এটাকে জটিল যৌগ বলে, ক্লাস 12-এ এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে, Na2Fe CN5NO। এই যে এখানে তোমাকে বলা হলো যে আয়রনের জারণ সংখ্যা কত, আয়রনের জারণ সংখ্যা কত। তো এটা তুমি কিভাবে বের করবে, তোমাকে প্রথমে সোডিয়াম তো জানো +1, আয়রনটা X ধরে নিলে, সাইনাইড সে একটা ছক করে দিলাম, মনে আছে যে CN মাইনাস হলে -1, NOটা কত হবে, NOটা প্লাস হয় তাই NO +1 হবে,
তাহলে এটা -1 হবে, এটা +1 হবে। এখানে কিন্তু মূলকের জারণ সংখ্যা করছি আমরা, আলাদা করে কার্বনের নাইট্রোজেনের এরকম বের করছি না, কারণ Cn -1 হয়, Cn মাইনাস হয় -1, NO প্লাস হয় +1। তখন ওই মূলকের জারণ সংখ্যা বলে একটা নিয়ম পড়েছিলাম, মনে আছে নিশ্চয়, এবং ওই নিয়মে বলেছিলাম যে চার্জ যত হবে সেই মূলকটা জারণ সংখ্যা তত হবে। তাহলে এখানে দুটো সোডিয়াম আছে, তাহলে 2 × +1 হবে, প্লাস x করলাম, প্লাস 5টা -1 আছে, প্লাস 1টা +1 আছে, সমান 0। তাহলে কত এলো এখানে, x এলো তাহলে 2, আর এদিকে -5 প্লাস 3, তাহলে হচ্ছে x -2 হবে, তাহলে x -2 সমান 0, और x সমান +2। তাহলে এখানে আয়রন কত এলো, +2 এলো। তো এরকম ভাবে বের করা যায়, এক্ষেত্রে আলাদা করে স্ট্রাকচার করার কোনো প্রয়োজন হয় না, জটিল যৌগগুলো আলাদা করে স্ট্রাকচার করার কোনো দরকার হবে না। জটিল যৌগ বুঝবে কি করে, এই তৃতীয় বন্ধনীটা কিন্তু থাকবে, এটাকে জটিল আয়ন বলে, এই তৃতীয় বন্ধনীটা থাকলে বুঝবে এটা জটিল যৌগ। ঠিক আছে, আমি আরেকটা করে দেখাচ্ছি, সেটা হচ্ছে Fe(H2O) 5 NO, এইটা তৃতীয় বন্ধনীর মধ্যে দিয়ে এখানে SO4 আছে। এবার দেখো খেয়াল করে, এখানে x ধরলাম, NO, তাহলে এটা তো +1 হবে। আর একটা জিনিস মনে রাখবে, SO4, তাই না, SO4 2 মাইনাস হয়, H2SO4 দেখো, H2H প্লাস SO4 2 মাইনাস, তাহলে SO4 মূলকটা জন্য -2 হবে। আর জল তো নিস্তড়িত, তাহলে জলের জন্য কত হবে, ওর তো চার্জই নেই, 0 হবে। তাহলে x + 0 + 1 - 2 সমান 0। তাহলে x সমান কত আসবে, x - 1 সমান 0, আর x = +1, তাহলে x সমান এলো +1। তার মানে এখানে আয়রনটা আছে +1 স্টেজে। অদ্ভুত না, আমরা এতদিন দেখতাম যে ই কার আস হতো +2 আর +3 আয়রন, কিন্তু এখানে দেখছি আয়রনটা +1 এ আছে। এবং লাস্ট একটা আমরা দেখে নেব, সেটা হচ্ছে এইটা একটু অন্যরকম, যেটা হচ্ছে BaH2PO2 হোল টুয়াইস। এখানে ফসফরাসের জারণ সংখ্যা, এখানে ধরো এরকম স্টার দিয়ে যদি বলো তারকা চিহ্নিত মৌলটির জারণ সংখ্যা বের করো। বেরিয়াম জেনারেলি Ba2+ হয়, তোমরা জানো, এটা পর্যায় সারণীতে পড়েছে, বেরিয়াম গ্রুপ 2-তে আছে, তাই +2 হয়। তাহলে মাথায় হচ্ছে +2, এই হাইড্রোজেনটা ক্ষেত্রে কটা হবে না, +1 হবে। আর আচ্ছা এইখানে হ্যাঁ +1 হলো, আর অক্সিজেনটা কত হবে, অক্সিজেন হবে -2। তাহলে সিম্পলি ফসফরাসটা x ধরো, তাহলে বেরিয়াম হচ্ছে +2, একটা +2 আছে, তাহলে +2 একটা আছে, প্লাস হাইড্রোজেন কটা আছে, এখানে হোল টুয়াইস আছে, মানে 2 × 4টে আছে, তাহলে 4টে +1, প্লাস ফসফরাসও 2 দিয়ে গুণ হবে, কারণ হোল টুয়াইস আছে, তার মানে 2x হবে, প্লাস এখানে অক্সিজেন 4টে আছে, তাহলে 4 × -2 সমান 0। তো তুমি এখানে দেখো কত ক্যালকুলেশন করে, এখানে 2x আসছে, তাহলে 2x, এখানে 4 × 2 = 8 থেকে 4 বাদ দাও, তার মানে হচ্ছে তোমার -4 থেকে 2 বাদ দাও, -2 সমান 0। তাহলে x সমান আসছে +1, অর্থাৎ এখানে ফসফরাস হচ্ছে +1। ঠিক আছে, তো তোমাদের এই জারণ বিজারণ চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে, যেটা তোমাদের ক্লাস 12-এ লাগে। এছাড়া একটা ওই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স আছে, জারণ বিজারণ পদ্ধতিতে ব্যালেন্স আছে, সমতা বিধানগুলো তোমাদের ক্লাস 12-এ লাগে না বলে আমি ওই জিনিসটা এখান থেকে স্কিপ করলাম। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা এখানে দেখবে এই বইয়ের শেষের দিকে দেখবে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী আছে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে কিছু শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে, এখানে কিছু ব্যতিক্রমী জারণ সংখ্যা নির্ণয় করতে দেওয়া আছে, কিছু এমনি জারণ সংখ্যাও দেওয়া আছে, এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে। এবং তারপর এখানে শর্ট কোয়েশ্চেন একদম লাস্টে দেখবে অনুশীলনী প্রশ্ন উত্তর আছে, এবং এখানে 2-1টি বাক্যে উত্তর দেওয়া বলে আছে। এইগুলো তোমরা একটুখানি দেখবে বাড়িতে। তবে কিছু কিছু জায়গায় কোয়েশ্চেন থাকবে, দেখবে যে সমতা বিধান করো, সমতা বিধানগুলো তোমাদের এখন আর করার প্রয়োজন নেই। তো দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে। তো আশা করি আজকের পড়াটা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।